সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 10টা 4 মিনিটে তিনি সেখানে পৌঁছে প্রায় 30 মিনিট অবস্থান করেন। স্মৃতিসৌধে পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের নিয়ে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত লাখো নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানান। তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। তারা বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে এসে জড়ো হন। গাড়িতে বসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবর সহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার আশুলিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে ভিড় করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ রাজধানীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের কর্মসূচি রয়েছে। এছাড়া জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন সম্পন্ন করা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কর্মসূচিও রয়েছে তার। ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন অফিসে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর তার এই এনআইডি নিবন্ধনের বিষয়টি রাজনৈতিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এরপর রাজধানীর পঙ্গু হাসপাতালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাবেন। সেখানে গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। দর্শক, এই মুহূর্তে তারেক রহমানের গুলশানের বাসার সামনে আছেন সহকর্মী মিফতা গালিব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। গালিব, আমরা জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আজ কয়েকটি কর্মসূচি রয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। সাহিলি, এই যে গুলশানের যে তারেক রহমানের যে বাসভবন আছে 11টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মূলত জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে শায়িত করা হয়েছে। তার সেই কবরস্থলে তিনি মূলত তিনি কবর জিয়ারত করার উদ্দেশ্যে তিনি সেখানে যাবেন। আর এছাড়াও আজকে আমরা আরও দেখেছি যে এছাড়া বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এছাড়াও মোটামুটি আজকে জাতীয় নির্বাচন কমিশনে তিনি ভোটার হওয়ার কথা রয়েছেন। আপনি জানেন যে বগুড়া 6 আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন। তো সেক্ষেত্রে তারেক রহমানের হয়ে গতকালই মূলত বগুড়া 6 আসন থেকে মনোনয়নপত্র তোলা হয়েছে। তো মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে জাতীয় পরিচয়পত্র সহ বেশ কয়েকটি আসলে আনুষ্ঠানিকতা রয়েছে। তো সেই হিসেবে আসলে নির্বাচন কমিশন থেকে তিনি জাতীয় পরিচয়পত্র নেবেন এবং তিনি তার আনুষ্ঠানিক কার্যক্রম তিনি সম্পাদন করবেন। এরপরে তিনি আহত এবং পঙ্গুত্ব বরণ যারা করেছে তাদেরকে নিয়ে তিনি পঙ্গু হসপিটালে তিনি মোটামুটি তাদেরকে দেখতে যাবেন। তো মূলত এখন এই যে আপনি আশেপাশে দেখেছেন যে তারেক রহমান 11টার দিকে যেহেতু বের হবেন, সেই হিসেবে তার পুরো বাড়ির আশেপাশে মূলত যে একেবারে নিরাপত্তা বেষ্টনী, নিরাপত্তা চাদরে মূলত আবৃত করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে তাকে
সবার আগে বাংলাদেশ খ্যাত যে বাস, সে বাসটি এখানে আছে এবং তারেক রহমানের গাড়ি বহর মূলত এখানে আছে এবং নেতাকর্মীদেরকে আসলে এইদিকে আসতে দেওয়া হচ্ছে না, কারণ আসলে কড়া নিরাপত্তা বেষ্টনীর কারণে নেতাকর্মীরা এখানে আসলে নেই। এখানে আসলে গোয়েন্দা সংস্থা সহ এবং সরকারের বিভিন্ন সিকিউরিটি এজেন্সি তারা মূলত তার নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কাজ করে যাচ্ছে। তো এই কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো দেখব যে তারেক রহমান তিনি মোটামুটি এই গুলশানের বাসা থেকে তিনি মূলত শাহবাগের উদ্দেশ্যে শহীদ জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে তিনি মূলত যাবেন। তো সেখানে শাহবাগে আছেন আমাদের অন্য এক সহকর্মী ইলিয়াস মাতবর আছেন। তো ইলিয়াস মাতবর থেকে আমরা জানতে চাইবো যে আসলে শাহবাগের পরিস্থিতি কি। আমি এবং যতটুকু জেনেছি যে সেখানে ইনকিলাব মঞ্চের বিভিন্ন লোকজন আসলে ছিল, তারা আন্দোলন করছে। তো আমরা যাব আমাদের অন্য প্রতিনিধি ইলিয়াস মাতবরের কাছে। ইলিয়াস মাতবর। গালিব, ধন্যবাদ গালিব। আমরা এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে। এর পাশেই ওসমান হাদিকে যে কবর দেওয়া হয়েছে, এই কবর এখানে মূলত জিয়ারত করতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টা বাজে সকাল থাকলেও সকাল থেকেই নেতা কর্মীরা এখানে দিকে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছে। এখানে তাকে আমরা দেখেছি তিনি দীর্ঘদিন পরে দেশে আসার পরে আমরা দেখেছি গত পরশু দেশে এসেছেন এবং গতকালকেও আমরা দেখেছি যে নেতা কি উচ্ছ্বাস। এখন এখানে দল নেতা আছেন, আমরা জানার চেষ্টা করবো দীর্ঘদিন পরে তারেক রহমান। ধন্যবাদ আপনাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নিজের পিতার কবর জিয়ারতের পরের দিনই আজকে আসছিলেন জুলাই যোদ্ধা শহীদ হাদির কবর জিয়ারত করতে। এটি প্রমাণ করে উনি হাজার হাজার মাইল দূরে থেকেও যে হৃদয়ে জুলাইকে ধারণ করেন এবং জুলাই যোদ্ধা হাদিকে এই জিয়ারতের মধ্যে প্রমাণ করেন উনি কিন্তু কোনো একটি শুধু বিএনপির নেতা না, উনি কিন্তু সকল দলেরই এখন আস্তে আস্তে অভিভাবক হয়ে যাচ্ছেন। যেমন অভিভাবক হয়েছেন বেগম খালেদা জিয়া, সেরকম একজন অভিভাবক হয়ে উঠছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি শুধু রাজপথেই না, অনলাইনে সকল রেকর্ড ব্রেক হয়ে যাচ্ছে, এটাই ওনার প্রাপ্তি। এখানে উনি মহিমান্বিত। ফ্যাসিস্ট হাসিনা যত চেষ্টা করেছে তাকে সাপ্রেস করার, কিন্তু তার জনপ্রিয়তাকে বিন্দুমাত্র তো কমাতেই পারে নাই, বরঞ্চ বহুগুণে বেড়ে গেছে। এবং আজকে এই জন্য সারা বাংলাদেশের নেতা থেকে উনি এখন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন এবং তার এই ধারাবাহিকতা আপনি দেখেন। গতকাল দুঃখ প্রকাশ করেছেন উনি যে ঢাকাবাসীর দুর্ভোগের জন্য এই জন্য ছুটির দিন নির্ধারণ করে যে আসা, এটি যে সঠিক সিদ্ধান্ত এটি এখন প্রমাণ হয় এবং হাদির এই কবর জিয়ারতের মাধ্যমে প্রমাণ হবে যে উনি আসলে সারা বাংলাদেশের সকল দলের অভিভাবক। উনি শুধু একটি নির্দিষ্ট শুধু বিএনপির নেতা না, উনি সকল দলকে ধারণ করেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি যেমনটি শুনেছিলেন, এখানে কবর জিয়ারত করার পরে তিনি মূলত নির্বাচন ভবনে যাবেন। নির্বাচন ভবনে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম শেষ করার পরে তার ধানমন্ডিতে যাবেন, তার শ্বশুর বাড়িতে যাবেন, ওখান থেকে তার মাকে এবারকে দেখতে যাবেন। এদিকে আপনি জানেন যে গতকাল রাত থেকে হাদির খুনিদের বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হয়েছিলেন, কিন্তু আজকে সকাল পর্যন্ত নেতাকর্মীরা এখানে আন্দোলন করেছেন। কিন্তু তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তারা এই আন্দোলন স্থগিত রেখেছেন। তারা তারেক রহমান এখানে তার যে কর্মসূচি শেষ করার পরে তারা আবার তাদের কর্মসূচি চালু করবেন। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তাদের স্থগিত যে কর্মসূচি রয়েছে সেটা আবার চালু করবেন। যে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে প্রথমে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী গালিব। তিনি জানাচ্ছিলেন তারেক জিয়ার নিবন্ধনের এবং গণ অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার সবশেষ পরিস্থিতি। পরবর্তীতে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর। সেখান থেকে তিনি জানাচ্ছিলেন তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। শহীদ ওসমান হাদি হত্যার খুনিদের বিচার সহ 3 দফা দাবিতে শাহবাগের একটি অংশ অবরোধ করে সেখানে রাতভর
অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। জাবের বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে সহায়তাকারী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান চালিয়ে যাবেন। এ সময় ওসমান হাদির ভাই ওমর বিন হাদি বলেন, ওসমান হাদির বিচারে সরকারের আগ্রহ নেই। এ সময় হত্যার বিচার না হলে যমুনা ঘেরোয়ের হুঁশিয়ারিও দেন তারা। দাবি করেন, প্রধান উপদেষ্টার ওপর চাপ থাকলে বা তাকে দেশে গোয়েন্দা সংস্থার সাহায্য না করলে আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে নিযুক্ত করতে হবে। প্রসঙ্গত, গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার অস্ত্রোপচার হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। মাদারীপুরে প্রায় 8.5 কোটি টাকা ব্যয়ে কুমার নদের উপর নির্মিত সেতুর কাজ চলছে ধীরগতিতে। কাগজে কলমে 70% কাজ দেখানো হলেও অগ্রগতি নিয়ে উঠেছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে ডিঙ্গি নৌকা দিয়ে পারাপারে বেড়েছে ভোগান্তি। ক্ষুব্ধ এলাকাবাসী ও যাতায়াতকারীরা। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে এজিইডি। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমানের সর্দারের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সেতু নির্মাণে ধীরগতি, ছোট ডিঙ্গি নৌকায় পারাপার, বেড়েছে ভোগান্তি, অর্থের অপচয় হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ব্যবসা বাণিজ্যের প্রসার আর জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে 2022 সালের 16 আগস্ট মাদারীপুরের চরমুগরিয়া নয়াচর এলাকায় কুমার নদের উপর একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়। 8.45 কোটি টাকা ব্যয়ে হাসান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরু করে। 2025 সালের জুনে কাজের মেয়াদ শেষ হয়, কিন্তু এখন হদিস নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। বর্তমানে কাজের অগ্রগতি কাগজে কলমে দেখানো হয় 70%, অথচ বাস্তবে এটি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আমাদের এই ব্রিজটা অনেক সমস্যা দেখা দিতে, 3-4 বছর ধরে ব্রিজটা ভাঙিয়া, ভালো ব্রিজটা ভাঙিয়া থইয়া দিছে, কোনো কাজ কাম করে না। চরমভাবে ক্ষতিগ্রস্ত, যে এখানে আমাদের ব্যবসার এখন বলে নাই বললেই চলে, এখান দিয়ে কোনো যাতায়াত করে না, লোকজন আসে না। একটা রুগীলে চরমুগিলে 2 মিনিটে যাইতে পারি, কিন্তু এখন যাওয়া লাগে ঘুরিয়া। এই এলাকার মানুষজন যারা আছে সকলেই এদের সমস্যা হইতেছে। সবসময় খাওয়া পাওয়া যায় না, রাতের খাওয়া থাকে না, কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। তাই আমরা অতি দ্রুত চাই যে সরকারের কাছে যে ব্রিজটা জানি তাড়াতাড়ি পুনরায় ঠিক করার জন্য। দুর্ভোগ কমাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে সেতু নির্মাণ কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে এলজিইডি। আমরা তাদেরকে চিঠি করে দিচ্ছি এবং তাগিদপত্র দিয়েছি, যেটা জুন 26-এ আমাদের শেষ করে দেওয়ার কথা, এবং যারা যদি শেষ না করে তাহলে এটা ব্ল্যাকলিস্ট হয়ে এবং তার জামানত এবং বিল প্রদানের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে আর কি। আমাদের হাতে যেটা এসেছে সেটা হলো যে অ্যাপ্রোচের ডিজাইন সংক্রান্ত ত্রুটি সংশোধন হয়েছে, প্লাস হলো গার্ডারের কাজ চলমান, আর যে স্প্যানটা গার্ডার সম্পূর্ণ হয়েছে। আশা করি দ্রুত, যেহেতু আমাদের প্রজেক্টটা জোনের ভিতরে ক্লোজ, জোনের আগেই এই কাজটা আমরা সমাপ্ত করতে পারবো। সেতুটি চালু হলে চরমুগরিয়া বন্দরের সাথে শিরখারা, দুপখালি, বাহাদুরপুর ও পেয়ারপুর ইউনিয়নের মানুষ সরাসরি যাতায়াত করতে পারবে। এতে সড়ক পথে দূরত্ব কমবে 1.5 কিলোমিটার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দিনাজপুরের মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। গাছে গাছে ভালো ফলনের ইঙ্গিত মিললেও কৃষকের মুখে নেই হাসি। আগাম আলু চাষ করে এবার বড় ধরনের লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন শত শত কৃষক। উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন তারা। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের তথ্যচিত্র আর জানাচ্ছেন শামস্তাবৃজ উচ্ছ্বাস। মাঠ জুড়ে সারি সারি সবুজ আলুর গাছ। দল বেঁধে কৃষকেরা আলু তুলছেন, পরিষ্কার করছেন, বস্তাবন্দি করে বাজারে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাইরে থেকে দেখে সবকিছু স্বাভাবিক মনে হলেও বাস্তবতা ভিন্ন। কৃষকরা জানান, চলতি মৌসুমে আগাম আলুর ফলন ভালো হলেও বাজারে দাম একেবারেই কম। বর্তমানে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি মাত্র 12 থেকে 14 টাকায়। অথচ সার, বীজ, সেচ, কীটনাশক ও শ্রমিকের খরচ মিলিয়ে বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় 30 থেকে 35 হাজার টাকা। এক বিঘা মাঠে আলু লাগাইছে, আলু যদি 100 কাজে বাড়তে যায়, এখানে 10 টাকা 12 টাকা এর উপর বলছে না। এখন যে রেটে বিক্রি হচ্ছে এটা লস হবে, খরচা তো অনেক, এটা আমাদের নিজস্ব খাজনা জমি তো। হিমাগারে আলু সংরক্ষণের সুযোগ না থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ও প্রান্তিক কৃষকেরা।
কম দামে আলু বিক্রি করে উৎপাদন খরচ তো দূরের কথা, সংসারের ন্যূনতম চাহিদা মেটাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রথম চলছে 20 টাকা কেজি 7 আলু, এখন বি চলছে 13 টাকা কেজি। তাহলে কৃষকরা বাঁচবি? এখন ঢাকা বলতেছে 20 টাকা, আর আমাদের কাছ থেকে নিচ্ছে 14 টাকা। এখন কি বলবো, এখন যেটা বলতেছে ওরা সেটা মানি নাছি। বিঘা যা ফলন হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু দামে পোষাচ্ছে না। জমির খাজনা বর্তমানে এখন 35 থেকে 40 হাজার টাকা। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, শুরুতে আলুর মূল্য কিছুটা নিম্নমুখী থাকলেও এখন কৃষকেরা ভালো দাম পাচ্ছে। দিনাজপুরের কৃষি কখনোই আসলে পতিত থাকে না, এখানে একটির পর একটি ফসল রোপিত হয়। যেহেতু আগাম আলু করেছে, এর পরবর্তীতে ওই জমিটিতে তারা পুনরায় ভুট্টা অথবা তারা রেগুলার যে আলু সেটা চাষ করে থাকে। কৃষকেরা বলছে, ফলন ভালো হলেও ন্যায্য দাম না পেলে এই উৎপাদনের কোনো মূল্য নেই। দ্রুত বাজার ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপ এবং আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটি ঘাট সংলগ্ন বাঘখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 6:30টার দিকে জাহাজের ভেতর থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখা যায় বলে স্থানীয়রা জানান। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে জাহাজে থাকা কর্মীরা প্রাথমিকভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্থিতিশীল করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে জাহাজের ইঞ্জিন কক্ষ অথবা বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র ধারণা করছে। ঘটনাস্থলে পুলিশ, নৌপরিবহন কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা অবস্থান করছেন এবং জাহাজটি পুরোপুরি নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে। পর্যটক নিরাপত্তা নিশ্চিত ও যাত্রা চালু থাকবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ। এবার গ্রাম বাংলার খবর। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি ব্রিজ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারে। এই ঘটনায় বাসে থাকা নারীসহ অন্তত 6 জন গুরুতর আহত হয়। শুক্রবার রাত 12:45 দিকে ঢাকা থেকে মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হাসারা হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক। বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যবসায়ী পিন্টু আকন্দ অপহরণ ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনলাইনে জুয়া খেলার মুদ্রা বিটকয়েন কেনা বেচার 10 লাখ টাকা নিয়ে বিরোধের জের ধরে ঘনিষ্ঠ বন্ধুদের হাতেই হত্যার শিকার হয় বলে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, সম্প্রতি 10 লাখ টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। 2 সপ্তাহ আগে সালিশ বৈঠক হলেও বিরোধের কোনো সমাধান না হওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আকস্মিক কুয়াশায় অন্ধকারে ঢাকা পড়েছে মাদারীপুর জেলা। শুক্রবার রাত 9:30টার দিকে এমন কুয়াশা দেখা যায়। এতে সতর্কতার সাথে সড়কে যানবাহন চলাচল করছে। জানা যায়, শুক্রবার দিনব্যাপী আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সূর্যের দেখা মেলেনি। হঠাৎ রাতে জেলা শহর থেকে গ্রামাঞ্চলের চারদিকে ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। যানবাহন চলছিল সাবধানে। জেলায় আগে ভাগে শীতের তীব্রতা বাড়ছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে আরও বাড়তে পারে শীতের দাপট। আবহাওয়া অধিদপ্তরের মাদারীপুর অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আগামী 2 সপ্তাহ শৈত্যপ্রবাহ থাকবে। এ সময় জনসাধারণের সাবধানে চলাচল করতে হবে। দুর্ঘটনার হাত থেকে বাঁচতে যানবাহনগুলোকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালানোর অনুরোধ। মহাসড়কের চালকের আরও সতর্ক হতে হবে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। শুক্রবার সন্ধ্যা 7:15 থেকে বন্ধ থাকায় দুই ঘাটে আটকে পড়েছে শত শত যানবাহন। নদীতে দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়াশা কাটলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় সাময়িক ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এই নৌ রুটে ফেরি চলাচল শুরু হবে। ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের প্রায় 100 যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। শুক্রবার রাতে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে লঞ্চটি চরে আটকে যায়। পরে 999-এ খবর পেয়ে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ট্রলার যোগে যাত্রীদের উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় মোহাম্মদ রুবেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক মন্ত্রী প্রয়াত AKM শাহজাহান কামালের APS পরিচয় দানকারী শিমুল চক্রবর্তী 10,000 টাকার বিনিময়ে তাকে দিয়ে ঘটনাটি ঘটিয়েছে বলে জানায় পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর জনগণের মাঝে আতঙ্ক তৈরি ও নির্বাচন বানচালের লক্ষ্যে ঘটনাটি ঘটানো হয়েছে বলে দাবি তাদের। শুক্রবার প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক বিষয়টি নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রায়পুর পৌর শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ওসমান চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ছাত্র জনতার এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের হাসান রাকিব, ফারহান খান নাইম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বিক্ষোভকারীরা ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার আন্দরকিল্লা মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামাল খান এলাকার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন স্লোগানে হত্যার বিচার ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সমাবেশে ইন্টারিম সরকারকে ব্যর্থ উল্লেখ করে দ্রুত মূল আসামিদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। ইনকিলাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, শহীদ হাদির আদর্শ কোনো দলীয় নয়, এই সংগ্রাম চলমান থাকবে। ইমাম ও খতিবদের স্বাবলম্বী ও প্রশিক্ষিত করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছে বক্তারা। চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি রেস্টুরেন্টে ওরিয়েন্টেশন অ্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানে এসব কথা বলা হয়। দপ্তর সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহসভাপতি মুফতি শোয়েব নকিব। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ এবং সংগঠনের কার্যক্রম তুলে ধরেন সভাপতি ডাক্তার মিজানুর রহমান। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন ইমামের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেন। অনুষ্ঠানে আজীবন সদস্যদের ক্রেস্ট প্রদান ও একজন পঙ্গু রোগীকে আর্থিক সহায়তা দেওয়া হয়। ফরিদপুর জিলা স্কুলের 185 বর্ষপূর্তির উৎসবের শেষ দিনে হামলার ঘটনায় বাতিল করা হয়েছে জনপ্রিয় শিল্পী জেমসের কনসার্ট। 2 দিন ব্যাপী উৎসব শান্তিপূর্ণভাবে চললেও শুক্রবার রাতে সমাপনী পর্বে জেমসের পরিবেশনার ঠিক আগে বহিরাগতদের একটি অংশ জোরপূর্বক অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করে। এ সময় আয়োজকদের সঙ্গে সংঘর্ষ হয় এবং এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন আশঙ্কায় রাত 10টার দিকে জেলা প্রশাসনের নির্দেশে কনসার্ট বাতিল ঘোষণা করা হয়। এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী সহ একাধিক ব্যক্তি আহত হন। ঘটনার সময় প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। উল্লেখ্য, 1840 সালে প্রতিষ্ঠিত ফরিদপুর জেলা স্কুল দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
উত্তরবঙ্গের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ। শতবর্ষী এই প্রতিষ্ঠানের গর্ব শুধু শিক্ষা নয়, প্রকৃতির এক বিরল বিষয়ও। কলেজ চত্বরে দাঁড়িয়ে থাকা আফ্রিকার দুর্লভ প্রজাতির শতবর্ষী কাইজালিয়া গাছটি আজ গবেষণা ও সংরক্ষণের দাবিতে নতুন করে আলোচনা এসেছে। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রংপুর কারমাইকেল কলেজের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই চোখে পড়ে ছায়াঘেরা এক মনোরম সড়ক। একটু সামনে এগোতেই দৃষ্টি আটকে যায় একটি সাইনবোর্ডে। সেখানে লেখা, দাঁড়াও প্রতীকবর, আমার নাম কাইজেলিয়া, আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমাদেরই। সবুজ শ্যামলে ঘেরা এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসের গৌরব আরও বাড়িয়েছে শতবর্ষী কাইজেলিয়া গাছটি। গাছটির আদিনিবাস আফ্রিকার সেনেগালের দক্ষিণাঞ্চলে। আফ্রিকার বাহিরে এই গাছের অস্তিত্ব অত্যন্ত বিরল। এশিয়ার মধ্যে শুধুমাত্র আমাদের কারমাইকেল কলেজেই আছে এবং অন্যান্য জায়গায় আছে, বাট আমাদের কারমাইকেলের মতো এত প্রাচীন বা এত পুরনো না। কাইজেলিয়া গাছের ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে বাদামি রঙের হয়। দেখতে লম্বাটে ও গোলাকার। প্রতিটি ফলের ওজন প্রায় 5 থেকে 10 কেজি পর্যন্ত হয়ে থাকে। যদিও ফলটি বিষাক্ত, তবে প্রক্রিয়াজাত করলে রয়েছে অসাধারণ ঔষধি গুণাগুণ। আমরা এটি প্রিজার্ভ করতে পারছি না বা এটার সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। প্রক্রিয়াজাতের মাধ্যমে বিভিন্ন ধরনের মেয়েদের প্রসাধনী তৈরি করা যায় এবং এটা চর্মরোগ থেকে শুরু করে আপনার ক্যান্সার রোগেরও প্রতিষেধক হতে পারে, তাই এটা নিয়ে গবেষণা করা উচিত। শিক্ষার্থীদের দাবি, কাইজেলিয়া গাছ ও এর ফল নিয়ে গবেষণার জন্য কলেজে একটি আধুনিক গবেষণাগার বা ল্যাব স্থাপন করা হোক। একই সঙ্গে গাছটির বংশবিস্তার ও দীর্ঘমেয়াদী সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। বন বিভাগ থেকে শুরু করে যারা এই বিষয়ে দেখাশোনা করেন তাদের কোনো নজরদারি না থাকার কারণে এটা অবহেলায় পড়ে যাচ্ছে। এই ফলের এত উপকার আমরা শুনে আসছি বিভিন্ন জায়গায়, কিন্তু এই ফলগুলো দেখি আমরা গাছের নিচে অবাধে বিচরণ করে থাকে। কারমাইকেল কলেজে যে কাইজেলিয়া গাছ রয়েছে সেই গাছটির সঠিক পরিচর্যা করে এবং এর থেকে অন্যান্য গাছের যে গাছ মানে উৎপাদন করা সেটা কিন্তু তারা যেন করে, এই প্রত্যাশা আমাদের থাকবে। বিশেষজ্ঞদের মতে এশিয়া মহাদেশে কাইজেলিয়া গাছ রয়েছে মাত্র 5টি। এর মধ্যে 2টি গাছই রয়েছে রংপুরের এই কারমাইকেল কলেজে, যা এই বিদ্যাপীঠকে এনে দিয়েছে আন্তর্জাতিক গুরুত্ব। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।